আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? অনেকদিন পর আমরা লাইভে আসলাম। ওই ব্যস্ততার কারণে লাইভে আসা হয় না। তো লাইভে যেটা আমরা আসছি, and তোমরা এইচএসসি 22 ব্যাচ, তো 22 ব্যাচকে অবশ্যই, যেহেতু আমি কথা দিয়েছিলাম পার্সোনালি যে হচ্ছে যে তোমাদের শর্ট অথবা হচ্ছে যে ফুল সিলেবাসে যারাই আছো না কেন সবারই হচ্ছে যে শর্ট সিলেবাসটা অ্যাটলিস্ট কভার করে দিব। হয় সেটা রেকর্ডিং ক্লাস হোক বা সেটা লাইভ ক্লাস হোক, কভার করে দেওয়ার ট্রাই করবো, যেন পরবর্তীতে তোমরা ইনশাল্লাহ এইচএসসিতে কোনো ধরনের ল্যাগ বিহাইন্ডে না যাও। তো এটা দিয়েই মোটামুটি শুরু করতে যাচ্ছি। ভাইরাস টপিকটা যেহেতু তোমাদের আগে ব্যাকটেরিয়ার ম্যালেরিয়াটা ক্লাস হয়েছিল, ওটা আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিছিলাম। তো ভাইরাস টপিকটা পুরোটা আমরা লাইভে ইনশাল্লাহ নিব। আর যদি পারি ইনশাল্লাহ আমি প্রতিদিন সকালে এই 11টা থেকে বা 10টা 10:30 থেকে টানা ক্লাস নেওয়ার ট্রাই করব। আর একটা সমস্যাটা হলো হচ্ছে যে এই যে অনলাইন ক্লাসটাতে আমি ক্লাস নিচ্ছি, এই রুমটাতে তোমার কোনো আইপিএস সুব্যবস্থা নেই, যেটা আমার বাসায় আছে বাট এখানে নেই। তো যেহেতু যদি কারেন্ট চলে যায় তাহলে আমার কিন্তু কোনো কিছু করার থাকবে না, লাইভ অফ হবে। লাইভ অফ হবে, অফ হওয়ার পরে কারেন্ট আসার পরে আমি অ্যাগেন লাইভ দিব, অসুবিধা নেই। তোমরা ওয়েট করবা, কারেন্ট চলে গেলে জাস্ট ওয়েট করবা, আমি আবার অ্যাগেন লাইভ দিয়ে দিব, তোমরা ওই লাইভে আবার অ্যাটেন্ড করে ফেলবা। আর আমার হাতে অন্য কোনো মোবাইলও নেই। আমার যে একটা মোবাইল ছিল ওইটা আমার একটা ফ্রেন্ড নিছে, তার মোবাইল হারাই গেছে এই জন্য। তো এখন আমাকে কমেন্টগুলো আবার পিছিয়ে গিয়ে দেখতে হবে, মানে যে মোবাইলে লাইভ হচ্ছে এখানে গিয়ে দেখতে হবে। সো একটু করে তোমরা আমাকে জানাও যে লিখা দেখতে পাচ্ছ কিনা, লিখা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। আর সাউন্ড কোয়ালিটি আশা করি ঠিকঠাক আছে, মোটামুটি ঝামেলা নাই। লিখা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এটা একটু বলি। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। অনেকদিন পর ঈদ মুবারক না? আর যারা যারা আসেনি তাদেরকে একটু কষ্ট করে মেনশন দাও, আমি 1 মিনিট ওয়েট করতেছি। তোমরা যারা যারা আসেনি তাদেরকে 1 মিনিটের মধ্যে মেনশন দাও, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। জি ভাইয়া, সব ঠিক আছে। ওকে ওকে, এভরিথিং ইজ ফাইন। ওকে, এই ক্লাসে মোটামুটি সব কিছুই ঠিক আছে। ঝামেলাটা হলো কারেন্ট নিয়ে। কারেন্ট নিয়ে যদি ঝামেলা না হতো এই ক্লাসের প্রায় সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক ছিল। সে তো যাই হোক, আমরা শুরু করে দিই আমাদের লেকচার। আমরা যেহেতু ব্যাকটেরিয়ার ম্যালেরিয়া টপিকটা দিয়ে দিছি, ভাইরাস লেকচারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এই অণুজীব অধ্যায়ে বোটানি চ্যাপ্টার নাম্বার 4-এ ভাইরাস টপিকটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এইচএসসিতে, এবং অ্যাডমিশনও বেশি কোশ্চেন দেয় স্যাররা। সো আমরা ভাইরাস টপিকটা লাইভে আলোচনা করি সবার জন্য। এভরিওয়ান বায়ো ল্যাবে যারা যারা অ্যাড নেয় সবাই অ্যাড হয়ে যাবে বায়ো ল্যাবে। আমরা ইনশাল্লাহ ভাইরাস টপিকটা লাইভে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 1, মানে ভাইরাসের লেকচার 1, মাইক্রো অর্গানিজমের লেকচার 1 না, অণুজীব টপিকের লেকচার 1 না, অণুজীবের সম্ভবত লেকচার 14। ঠিক আছে, এর আগে 13টা লেকচার হয়ে গেছে ম্যালেরিয়ার ব্যাকটেরিয়া রিলেটেড, ওগুলোর রেকর্ডিং ভিডিও বায়ো ল্যাবে দেওয়া আছে, যারা পাও নাই তারা দেখে নিও। ওকে, ভাইরাস রিলেটেড কিছু কথা আগে শুরুতে বলে নিয়ে আমি আজকে মোটামুটি ভাইরাসের একটা সারসংক্ষেপ বেসিক সম্পর্কে আলোচনা করে দিব, দেন আমরা নেক্সট দিন ভাইরাসের গঠনে যাব। আসি, ভাইরাস কি? কি যদি তোমাকে বলবো ভাইরাস কাকে বলে, এটা ক নাম্বার অথবা খ নাম্বারে প্রায় সময় আসে। ভাইরাস বলতে কি বুঝো বা ভাইরাস কি, এটা আসলে তোমাকে কি কি পয়েন্ট নোট করে ফেলতে হবে। 1 নাম্বার, ভাইরাস অকোষীয়, সেলুলার একটা অর্গানিজম। ভাইরাস ইজ এ অর্গানিজম, নট অর্গান। অর্গানিজম মানে কি জানো? অর্গানিজম মানে হচ্ছে যে অঙ্গ, অঙ্গাণু। অর্গানিজম অর্গানালিস মানে অঙ্গাণু, অর্গানিজম মানে হচ্ছে তোমার অণুজীব। মাইক্রো অর্গানিজম যদি বলি তাহলে মাইক্রো মানে মাইক্রোস্কোপ দ্বারা আমরা ছোট বুঝি, তাহলে মাইক্রো মানে হচ্ছে তোমার ছোট, অর্গানিজম মানে অণুজীব, মানে এটা একটা অণুজীব। এখন ভাইরাস ইজ এ অর্গানিজম। এখন এই যে অর্গানিজম, এই অর্গানিজমটা অ্যাসেলুলার, অকোষীয়, দ্যাট মিন্স কোনো সেল নাই। তাহলে ভাইয়া কেমন গঠন? এটা এমন একটা গঠন যে গঠনটা অ্যাসেলুলার, কোনো সেলই নেই এর মধ্যে। দ্যাট মিন্স ভাইরাস হচ্ছে এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারটার মধ্যে
ভেতরে কোনো নিউক্লিয়াস নাই, কোনো মাইটোকন্ড্রিয়া নেই, মানে একটা সেলে যা যা থাকা দরকার মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম, লাইসোজোম, এগুলো কিছুই ভাইরাসের মধ্যে নেই। যেহেতু কোনো কিছুই ভাইরাসের মধ্যে নেই, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি কিছুই নেই, যেহেতু কোনো কিছুই ভাইরাসের মধ্যে নেই সেহেতু ভাইরাসকে তুমি আর কোষ বলতে পারো না, এটা একটা অকোষ হয়ে গেছে, মানে সেল হয়ে গেছে, সেল নেই আর। সেকেন্ড কথায় ভাইরাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যা হলো ভাইরাসের বাহিরে কোটিং হিসেবে, কোটিং মানে একটা আবরণ, কোটিং বলতে হচ্ছে আবরণ, আবরণ হিসেবে থাকে প্রোটিন। কোটিং বলতে আবরণ, আবরণ হিসেবে ভাইরাসের মধ্যে থাকে প্রোটিন। আর ভাইরাসের ঠিক সেন্ট্রাল পয়েন্ট মানে ঠিক কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি ভাইয়া? নিউক্লিক অ্যাসিড নিশ্চয়ই আমরা জানি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে যে এমন একটা গঠন, যে গঠনটা যে কোনো সত্তা, যে কোনো গঠনের ভিতর, যে কোনো প্রাণের ভিতরে পাওয়া যাবে, যে কোনো প্রাণের ভিতরে নিউক্লিক অ্যাসিডটা পাওয়া যাবে। এটা নিউক্লিন পদার্থ ছিল ফার্স্টে। নিউক্লিন পদার্থটার মধ্যে বিজ্ঞানী অল্টম্যান অ্যাসিডের ধর্ম পেয়ে নামকরণ করছেন নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড তোমরা তো নিশ্চয়ই পড়ছো, ফার্স্ট চ্যাপ্টারে দুই ধরনের আছে, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড দি আদার ওয়ান ইজ রাইবোনিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ আর আরএনএ। মজার ব্যাপার হলো ভাইরাসের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড রাইবোনিউক্লিক অ্যাসিড দুইটাই কি একসাথে থাকে? কোশ্চেনটা এখন তোমাদেরকে করে রাখলাম, কিছুক্ষণ পর আমি এটার আনসার দিয়ে দিব। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে যে সজীব মাধ্যম ছাড়া সংখ্যা বৃদ্ধি করতে অক্ষম, সক্ষম না, এখানে বলছে অক্ষম। সজীব মাধ্যম, সজীব মাধ্যম মানে কোনো একটা স্পেশাল মিডিয়া থাকবে, তার যে মিডিয়াটার মধ্যে সে সংখ্যা বৃদ্ধি করবে। মনে রাখবা ভাইরাসের কোনো জনন হয় না, তার মানে বংশ বৃদ্ধি হয় না, ভাইরাস জাস্ট তার নাম্বার ইনক্রিজ করে, ইনক্রিজিং ইন নাম্বার, নট রিপ্রোডাকশন। মনে রাখতে হবে ভাইরাস রিপ্রোডাকশন করতে পারে না, শুধু নাম্বার বৃদ্ধি করতে পারে। সো সংখ্যা বৃদ্ধি করতে পারে সজীব মাধ্যম দিয়ে। ভাইয়া এখন সজীব মাধ্যমটা কি? আমি নিজেই সজীব মাধ্যম। যেমন করোনা ভাইরাস, এই পৃথিবীতে এখন যেটা মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের জন্য সজীব মাধ্যমকে দেখো, পৃথিবীতে তো করোনা ভাইরাস আকাশে বাতাসে নদী নালাতে সব জায়গায় আছে, তোমার কোনো ক্ষতি করতেছে? করতেছে না, সে ইনঅ্যাক্টিভ, সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ। কিন্তু যখন সে আমার বডিতে ঢুকবে, আমি করোনা ভাইরাসের জন্য হোস্ট মানে পোষক, করোনা ভাইরাস আমার দেহে ঢুকার সাথে সাথেই সে অ্যাক্টিভ হয়ে যাবে। বাহিরে ইনঅ্যাক্টিভ আকাশে বাতাসে, কিন্তু হোস্ট আমাকে বেশি অ্যাক্টিভ, তাহলে আমি করোনা ভাইরাসের জন্য সজীব মাধ্যম। তার মানে একটা সজীব কোষের ভিতর ভাইরাস ঢুকলেই অ্যাক্টিভ হয়, আদারওয়াইজ ভাইরাস সবসময় ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এজন্য আমরা বলি ভাইরাস জীবও না জড়ও না। এই যে বিজ্ঞানী লফ বলে গেছেন ভাইরাস জীবও না জড়ও না, মানে ভাইরাসকে তুমি জীবও বলতে পারবা না, এটা কোনো জড় পদার্থ না, মানে ক্লিবলিঙ্গও না, ঠিক আছে? ভাইরাস জীব ও জড়ের সংযোগকারী গঠন বা বস্তু, গঠন বা বস্তু বলছে। দ্যাট মিন্স ভাইরাস হচ্ছে জীব আর জড়, মানে উদ্ভিদ প্রাণী বলতে পারো, জড় বলতে এখানে উদ্ভিদকে বোঝায়, জীব বলতে এখানে প্রাণীকে বোঝাইতে পারো। তাহলে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কানেক্টিং পয়েন্ট, সংযোগকারী একটা বস্তু। ভাইরাস উদ্ভিদকেও কিন্তু অ্যাটাক করতে পারে, মানুষকে অ্যাটাক করতে পারে, যেমন মানুষের করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, পোলিও ভাইরাস। উদ্ভিদের ক্ষেত্রে একটা পাওয়া যায় টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে অনেকগুলো ভাইরাসের নাম আছে, আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। তাহলে ভাইরাস জীব জড় দুইজনের মধ্যে জাস্ট কানেক্টিং পয়েন্ট, কানেকশন করতে পারে। সবার শেষে সুন্দর একটা কথা বলছেন, ভাইরাস এই কথাটা দিয়ে শেষ হয়ে গেছে। তুমি আমি কে? আমি তুমি কে? তুমি শেষ। তুমি তোমার কোনো তুলনা নেই। ভাইরাসই, তার কোনো তুলনা নেই, সে একাই 100। তাহলে ভাইরাস জীবদের বাইরে থাকলে অ্যাক্টিভ, জীবদের ভেতরে গেলে ইনঅ্যাক্টিভ। আচ্ছা, বাধ্যতামূলক পরজীবী, অতি আনুবীক্ষণিক। 4 নম্বর পয়েন্টটা অতি আনুবীক্ষণিক, কিছুক্ষণ আগে বলছি। মাইক্রো অর্গানিজম মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, অতি আনুবীক্ষণিক। আর বাধ্যতামূলক পরজীবী দ্বারা বোঝানো হচ্ছে অব্লিগেট প্যারাসাইট। পরজীবী মানে প্যারাসাইট, অব্লিগেট মানে বাধ্যতামূলক। বাধ্যতামূলক মানে কি বোঝাচ্ছে ভাইয়া? তার মানে বোঝাচ্ছে হচ্ছে আমার বডিতে ঢুকলেই সে প্রজনন করতে পারতেছে, বা আমার বডিতে প্রজনন না সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে, আমার বডিতে ঢুকা ছাড়া সে সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে না। তার মানে সজীব মাধ্যম ছাড়া সে সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে না, সুতরাং সে বাধ্যতামূলক তার একটা সজীব মাধ্যম দরকার। এবং অন্যের উপর বসে থেকে যদি কোনো বস্তু উপকার গ্রহণ করে, অন্যের অপকার করে। ভাইরাস তোমার দেহে ঢুকলে কখনো উপকার করবে না, তো অপকারিত করে। তাহলে অন্যের উপর বসে থেকে অন্যের অপকার করে এমন জিনিসকে তো আমরা পরজীবী বলি। তাহলে ভাইরাস একটা বাধ্যতামূলক পরজীবী। তাহলে এবার সংজ্ঞাটা কিভাবে দিবা? ভাইরাস হলো অকোষীয়, অতি আনুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী, যে
সজীব কোনো মাধ্যম ছাড়া স্বাভাবিকভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে না। সজীব মাধ্যম পেলে স্বাভাবিকভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং যে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। পাঁচটা কথাকে এক লাইনে যদি নিয়ে আনো, এটা হচ্ছে ভাইরাসের ডেফিনিশন বা সংজ্ঞা হয়ে যাবে। কি কি? ভাইরাস অকোষীয়, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী, যারা সজীব কোনো মাধ্যম ছাড়া সংখ্যা বৃদ্ধি করতে পারে না। একমাত্র সজীব মাধ্যম পেলেই সংখ্যা বৃদ্ধি করতে পারে, তারাই ভাইরাস। সুন্দর করে লিখে ফেলবা। ভাইরাস অকোষীয়, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত একটি অতি আণুবীক্ষণিক সত্তা, যাহা বাধ্যতামূলক পরজীবী এবং সজীব কোনো মাধ্যম ছাড়া সংখ্যা বৃদ্ধি করতে অক্ষম। এদেরকে এই পাঁচটা কথা এক লাইনে নিয়ে আনলে এটা ভাইরাস। লফের মতে কি? ভাইরাস ভাইরাসে, মানে ভাইরাস কোনো জীব না, জড় না, জীবা জড়ের মধ্যে কানেক্টিং পয়েন্ট। কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন? আমি একটু আবার ক্যামেরা পিছে আসলাম, বারবার একটু আমাকে ক্যামেরা পিছে আসা যাওয়া করতে হবে, তো ওই আমার মোবাইল আরেকটা নাই, তো ওই কারণে আমি একটু অ্যাগেইন ক্যামেরা পিছনে চলে আসলাম। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো নাকি? জাস্ট এটুকু আমাকে আগে বলো। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ, এবার বলো দেখি এতটুকু পর্যন্ত মানে মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা কনসেপ্ট। এরপর আমরা কিছু কথাবার্তার দিকে যাব। হ্যাঁ, ভেরি গুড। লাইভে মানুষজন কমাচ্ছে, অসুবিধা নেই, সকালবেলা অনেকে থাকেন, এটা আমি নিজেও জানি। আচ্ছা, ওকে, তাহলে এতটুকু যদি বুঝছেন, আমি এতটুকু মুছে ফেলি। সহজ কথাবার্তা, কোনো কঠিন কথাবার্তা তো এখানের মধ্যে নাই। আসেন, এইবার আমরা আসবো আমাদের ভাইরাসের আকার, আকৃতি, সাইজ টাইজ এগুলোর উপর আমরা কিছু কথাবার্তা বলবো। আকৃতি মানে ভাইরাস কতটুকু কতটুকু হইতে পারে। ভাইরাসের আকৃতি, ভাইরাস কতটুকু কতটুকু হইতে পারে, সাইজ আর কি। সাধারণ আকৃতি, ভাইরাসের সাধারণ আকৃতি হলো 8 থেকে 300 ন্যানোমিটার। সাধারণ আকৃতি 8 থেকে 300, তার মানে ভাইরাস অতি ক্ষুদ্র, ন্যানোমিটারে। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। অনেক ছোট সাইজ, অনেক ছোট। হ্যাঁ, আচ্ছা, তো এখানের মধ্যে এটাতে একটা কনসেপ্ট গেল। এখানের মধ্যে আমরা কি দিতে পারি? সাধারণ আকৃতি 8 থেকে 300। সবচেয়ে বড়টা কোনটা? তামাক পাতার গায়ে মোজাইকের মতো একটা রোগ হয়, তামাক পাতার গায়ে, তামাক পাতা, টোবাকো, টোবাকো মানে তামাক। টোবাকো গাছের গায়ে পাতার মধ্যে মোজাইকের মতো একটা রোগ হয়। মোজাইক, মোজাইক ফ্লোর তো দেখছো, মোজাইক ফ্লোরের মতো, ঠিক আছে? মোজাইক ফ্লোরের মতো অনেক স্মুথ একটা রোগ হয়, হাত দিয়ে আদর করলে অনেক মজা পাওয়া যায়। হ্যাঁ, ওই ধরনের একটা রোগ তামাক পাতায় হয়, এটাকে আমরা বলি তামাকের মোজাইক ভাইরাস, বা টোবাকো মোজাইক ভাইরাস। তো টোবাকো মোজাইক ভাইরাস, হ্যাঁ, এটা একটু বড়, 300 ন্যানোমিটার, অনেক বিশাল। আবার আমাদের হিউম্যান বডিতে হয় পোলিও ভাইরাস, গোলাকৃতি ভাইরাস, একটু সাইজে ছোট, একটু সাইজে ছোট, 12 ন্যানোমিটার। আচ্ছা, আর ছোট কি হইতে পারে ভাইয়া? গরুর ফুট অ্যান্ড মাউথ ডিসঅর্ডার একটা রোগ আছে, মানে কুরবানির সময় যখন গরু কিনা, আমাদের এরকম একবার পড়ছিল, হচ্ছে যে গরুর খুরের মধ্যে সমস্যা, হাঁটতে পারে না, মুখে দিয়ে লালা পড়ে,
মানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, গরুর একটা রোগ আছে, ঠিক আছে? গরু না, যে কোনো গবাদি পশু মানে যে কোনো ধরনের গৃহপালিত পশু তাদের এই রোগটা হয়, ফুট অ্যান্ড মাউথ ডিসঅর্ডার। এই ফুট অ্যান্ড মাউথ ডিসঅর্ডারটা ভাইরাসটা অনেক ছোট, ফুট অ্যান্ড মাউথ ডিসঅর্ডার ভাইরাস, এটার রেঞ্জ হবে তোমার 8 থেকে 12 ন্যানোমিটার। আর আমরা কিছুক্ষণ পরেই দুটো ডিএনএ ভাইরাস আলোচনা করব, দুটো ডিএনএ ভাইরাস, একটা হলো ভ্যাকসিনিয়া অ্যান্ড ভেরিওলা। এই দুইটা ভাইরাসের রেঞ্জ হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার। তাহলে এটা জাস্ট আকৃতিটা তোমাদেরকে বললাম, এই আকৃতিটা একটু মাথায় রাখো, যে সাধারণভাবে ভাইরাসের আকৃতি হচ্ছে যে 8 থেকে 300 ন্যানোমিটার সাধারণভাবে, এর বেশিও নরমালি হয় না, এর কমও নরমালি হয় না। তো সবচেয়ে বড় হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, তামাক পাতারে, টোবাকো মানে হচ্ছে তামাক পাতা, তামাক পাতার গায়ে মোজাইকের মতো গঠন হয়ে যায় এই ভাইরাসটা আক্রমণ করলে, মোজাইক স্টাইল গঠন হয়ে যায়, ঠিক আছে? টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাসের আকৃতিটা হচ্ছে 300 ন্যানোমিটার। ছোট সাইজ যদি বলি পোলিও ভাইরাস, সাইজ অনেক ছোট, 12 ন্যানোমিটার, 12 ন্যানোমিটার। একদম ছোট হচ্ছে যে গবাদি পশু গরুর ফুট অ্যান্ড মাউথ মানে পা আর মুখে, খুর আর মুখে রোগ হয়ে রোগটার ভাইরাসের লেন্থ 4 থেকে 12 ন্যানোমিটার। আর আমরা কিছুক্ষণ পরে দুইটা ডিএনএ ভাইরাস আলোচনা করব, বিশাল বিশাল আকৃতির দুটো ডিএনএ ভাইরাস। বিশাল আকৃতি কতটুকু? এতটুকুই বিশাল আকৃতি, 280 থেকে 300 ন্যানোমিটার। ওদের নাম কি? ভ্যাকসিনিয়া অ্যান্ড ভেরিওলা। আচ্ছা, ওকে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমাদের মোটামুটি ভাইরাসের আকৃতি গেল। ভাইরাসের জনক বলা হয় কাহাকে? আমি কিছু জিনিস তোমাদেরকে এখন সিরিয়ালি লিখে দিব, ওগুলো একটু মেনটেন করতে হবে। ভাইরাসের জনক বলা হয়, ভাইরাসের জনক বা ভাইরোলজির জনক। সর্বপ্রথম ভাইরাস সম্পর্কে যে বিদ্যা, ভাইরাস সম্পর্কে যে বিদ্যা, সেই বিদ্যার নাম কি? ভাইরোলজি। তাহলে তোমরা নিশ্চয়ই কয়েকটা নাম মনে হয় কমনলি জানো, যেমন ফাইকোলজি, মাইকোলজি, ভাইরোলজি, হেলমিনথোলজি, এন্টোমোলজি। জানো তো মনে না? শৈবাল, ছত্রাক ভাইরাস, ফাইকো, মাইকো, ভাইরো। ফাইকোলজি মানে শৈবাল বিদ্যা, মাইকোলজি মানে ছত্রাক বিদ্যা, ভাইরোলজি মানে ভাইরাস বিদ্যা। হেলমিনথোলজি, হেলমিন্থ আমি পড়াইছি ক্লাসে, হেলমিন্থ মানে হচ্ছে কৃমি, ওই প্লাটি হেলমিন্থ কৃমি, চ্যাপ্টা কৃমি, মনে আছে না? আচ্ছা, তাহলে হেলমিন্থ মানে হচ্ছে যে কৃমিবিদ্যা। একটা হচ্ছে অ্যানাটোমোলজি বা অ্যান্টোমোলজি। অ্যানাটমি মানে অঙ্গ সংস্থান বিদ্যা, আর অ্যান্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গ বিদ্যা, পতঙ্গ, যেমন মাছি, যেমন মশা, পোকা, এগুলা, ঠিক আছে? হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝে গেছে আপনাদের? এই ভাইরোলজির জনক হলো স্ট্যানলি, বিজ্ঞানী স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়। তোমাদের বইতে অনেকগুলো কথা আছে, হ্যাঁ, আমি সবগুলো কথা সিরিয়ালে একটা শর্টকাট রূপ লিখে দিব। স্ট্যানলি হলো ভাইরোলজির জনক। তোমাদের এই বইতে এই মানে তোমরা একটু দেখলে বুঝবা, এখানে কিছু লাইন আমার দাগানো আছে, এই লাইনগুলোই লাগবে। এই তোমরা একটু লাইনগুলো দেখলে বুঝবে, এইখানে কিছু লাইন দাগানো আছে এই পেজটাতে, 145 নাম্বার পেজটাতে কিছু লাইন দাগানো আছে। হ্যাঁ, এই টপিকটা একটু তোমাদের মানে এই আবিষ্কার টপিকটা লেখা আছে না, এই আবিষ্কার কথাটা থেকে একটু কঠিন জিনিস তোমাদের মাথায় আসবে, যে এই পুরাটা হচ্ছে যে ভাইরাসের আবিষ্কারের প্যারাটা, এই পুরাটাই ভাইরাসের আবিষ্কারের প্যারাটা। এটা একটু তোমাদের কঠিন লাগতে পারে, আমি এটাকে একটু সহজভাবে লিখে দিব, একটু সহজভাবে আমি তোমাদেরকে এটা একটু
এখন লিখে দিব। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা বলেন, তাহলে আমি মুছে দিয়ে একটু পুরো প্যারাটাকে একটা সহজ ভাষায় নিয়ে আনার ট্রাই করবো এখন। হ্যাঁ, কই বুঝছো সবাই এতটুকু? চট জলদি আনসার দিতে হবে। হ্যাঁ, ইয়েস স্যার, বুঝছি বুঝছি ভাইয়া, ওকে, ভেরি গুড। তাহলে আমি এখন এই প্যারাটাকে একটু সাজাই দিই। এই প্যারাটা সাজানোটা তোমাদের জন্য নেসেসারি, কারণ বই পড়ে এটা কুলাবে না, বিশাল একটা প্যারা। হুম, এবং এটা তো অনেকের সমস্যা থাকে যে আমি জানি। এটা জাস্ট আমার এই লেকচারটাই পড়িও তাহলে চলবে। হুম, ভাইরাসের আবিষ্কার নিয়ে কথাবার্তা। কিছু প্যারা আমরা এখান দিয়ে লিখি। সর্বপ্রথম কোন ভাইরাসটা আবিষ্কার হয়েছে? সর্বপ্রথম উদ্ভিদের একটা ভাইরাস আবিষ্কার হয়েছে, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস, সংক্ষেপে আমরা বলি TMV। টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। এই টোবাকো মোজাইক ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত হয়, ঠিক আছে? আচ্ছা, এটার কথা সর্বপ্রথম উল্লেখ করেন কে? বিজ্ঞানী মায়ের 1886 সালে। এই টোবাকো মোজাইক ভাইরাসের কথা সর্বপ্রথম উল্লেখ করেন 1886 সালে TMV এর কথা উল্লেখ করেন। ওকে, ভালো কথা। টোবাকো মোজাইক ভাইরাস বা তামাক পাতার গায়ে ছোপ ছোপ দাগযুক্ত ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ, এটা ভাইরাসটা একটু তোমাদেরকে, এখানে একটা টোবাকোর ছবি থাকার কথা। তোমাদের এই বইতে দেয় নেই টোবাকো মোজাইক ভাইরাসের ছবি, অসুবিধা নেই, তাই আমি তোমাদেরকে দেখাই দিব নেক্সট ক্লাসে। আমার কাছে ছবি এখন আপাতত নেই। আচ্ছা, 1935 সালে, in 1935 বিজ্ঞানী স্ট্যানলি টোবাকো মোজাইক ভাইরাসকে পৃথক করে, মানে কেলাসন করছেন। এই কেলাসন তোমাদের রসায়নের পড়া, কেলাসন করছেন, ক্রিস্টাল করছেন, জ্যামিতিক গঠন বানাইছেন, পৃথক করে কেলাসন করেন। পৃথক করে কেলাসন করেন
এর জন্য 1946-এ তিনি নোবেল পান। তো পরীক্ষাতে এটাই বেশি আসে যে হচ্ছে যে টিএমবি কে পৃথক করে কেলাসন কে করেন। এটা একটি ইম্পর্টেন্ট লাইন, টিএমবি কে পৃথক করে কেলাসন কে করেন? স্ট্যানলি। একটা মুভি দেখছিলাম স্ট্যানলি কা ডাব্বা, আমার ওইটা দেখে মনে আসে আর কি মাথায়, বুঝছো? একটা মুভি ছিল, মানে হিন্দি একটা মুভি, ছোট্ট একটা মুভি, একটা স্যার, আমার মতো খাদক টাইপসের একটা স্যার, ক্ষুধা বেশি লাগে বুঝছো, ও ছোট ছোট বাচ্চাদের ক্লাস করায়, আর ওখানে যারা টিফিন যতগুলো সবগুলো একা খাই ফেলে। তো ওখানে একটা ছেলে ছিল, স্ট্যানলি কখনো টিফিন আনতো না, ওইটা নিয়েই মানে মেইনলি মুভিটার কাহিনী। তো এই স্ট্যানলি আমি যখন ইন্টারে পড়তাম তখন ওইটা দেখে আমার মাথায় চলে আসতো, স্ট্যানলি কা ডাব্বা। ওকে, এই তিনটা লাইন আমরা লিখলাম, এই তিনটা লাইন মারাত্মক ইম্পর্টেন্ট লাইন আমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই তিনটা লাইন একটু রিপিট করি। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসের কথা সর্বপ্রথম বর্ণনা করছেন 1886 সালে অ্যাডলফ মায়ের টোবাকো মোজাইক ভাইরাসের কথা সর্বপ্রথম উল্লেখ করেন, এবং টোবাকো মোজাইক ভাইরাসকে তামাক পাতার গাছ থেকে পৃথক করে, ভাইরাসটাকে পৃথক করে কেলাসন করছে, দ্যাট মিনস ক্রিস্টাল বানাইছে বিজ্ঞানী স্ট্যানলি 1935 সালে, জন্য 1946 সালে নোবেল পায়। এই কথাগুলোর বাইরে ভাইয়া বইয়ের এই প্যারাটার মধ্যে অনেকগুলো কথা আছে, ভাইয়ার কথার বাইরে আর একটা কথা এক্সট্রা পড়ার দরকার নেই, এগুলোই পড়ো। আচ্ছা, ভাইরাস আবিষ্কার না করেও, কোনো ভাইরাস শনাক্ত না করেও ভাইরাসের আবিষ্কারক ইভানোভস্কি। এটা একটু লেস ইম্পর্টেন্ট লাইন, তাও একটু বলা আর কি। ইভানোভস্কি, আইভানোভস্কি হলো ভাইরাসের আবিষ্কারক, উনি ভাইরাসের আবিষ্কারক। হ্যাঁ, এটার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আমরা এখানে বলে দিব, এটা ইম্পর্টেন্ট লাইন। ভাইরোলজির জনক আবার স্ট্যানলি, ভাইরোলজি মানে ভাইরাস বিদ্যার কে? স্ট্যানলি। ভাইরোলজির জনক হলো স্ট্যানলি। ওকে, আমরা অ্যাগেইন ব্যাক করি। আচ্ছা, এরপরে এডওয়ার্ড জেনারকে নিয়ে একটা কথা আছে, এটা একটু আমি বলি। এডওয়ার্ড জেনার, উনি 1976 সালে গুটি বসন্ত, চিকেন পক্স হয় না তোমাদের, পক্স হয় না, পক্স ভাইরাস, ঠিক আছে, গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। গুটি বসন্তের ভ্যাকসিন, এবং গুটি বসন্তের ভ্যাকসিনই সর্বপ্রথম আবিষ্কৃত ভ্যাকসিন। গুটি বসন্তের ভ্যাকসিনই সর্বপ্রথম আবিষ্কৃত ভ্যাকসিন, এটা একটু মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে এই প্যারা থেকে আর কি কি লাগবে? বিজ্ঞানী বাউডেন অথবা ব্যাডেন বলা অনেকে, এটা একটু ইম্পর্টেন্ট লাইন। বাউডেন এন্ড পিরি নাম শুনলে মনে হয় যে পিরি চিনো তোমরা, গ্রামগঞ্জ আগে ছিল, এখন অনেকে ইউজ করে না, অনেকে এখন ইউজ করে। চ্যাপ্টা টেপসের একটা বসার জায়গা যেখানে চুস করে বসে যাওয়া যায়। হ্যাঁ, ওখানে বসলে অনেক কিছু কথা মনে পড়ে যায়। তো পিরি
বলছেন কি, উনি কি বলছেন, টিএমভি নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে গঠিত। মানে টিএমবি ভাইরাসটার মধ্যে দুটো গঠন উপাদান আছে। টিএমবি ভাইরাস নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে গঠিত হয়, এটা উনি বলে গেছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমাদের আর কি লাগবে তেমন একটা, এখান থেকে গেল এইচআইভি, অল্টার হেপাটাইটিস সি। বায়োডেনো পিরি ভাইরাসের রাসায়নিক গঠন বর্ণনা করেন। এটা হচ্ছে ভাইরাসের কি গঠন, রাসায়নিক গঠন। তাহলে ওনারা বায়োডেনো পিরি ভাইরাসের রাসায়নিক গঠনও বর্ণনা করেন। হ্যাঁ, আর অল্টার হেপাটাইটিস সি গেল এইচআইভি। এই দুটো ভাইরাস যেহেতু ইম্পর্টেন্ট, এই দুটো ভাইরাস লাস্ট আমরা এই প্যারা থেকে লিখব। অল্টার আর একটা হলো গেল। হেপাটাইটিস, হেপাটাইটিস সি আবিষ্কার। আর গেল আবিষ্কার করছেন হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, মানে এইচআইভি আবিষ্কার করছেন। আমাদের এই পেজ থেকে, এই পুরো প্যারা থেকে জাস্ট এই কথাগুলোই মনে রাখবো। আসো এইবার আমরা একটু মিলে দেখি। এই যে আমরা এখান থেকে একটু মিলাবো এবার। এই যে ভাইরাসের আবিষ্কার লেখা আছে, এই আবিষ্কার টপিকটা, পুরো টপিক থেকে শুধুমাত্র আমরা এই কথাগুলোই মাথায় রাখবো, আর কিছু মাথায় রাখার দরকার নেই। কি কি ভাইয়া একবার রিপিট করে দিই, তাহলে মাথায় ঢুকে যাবে। আমার সাথে একবার পড়ে ফেলো, একবার পড়ে ফেললে এগুলো অ্যাডমিশন আসে, একবার পড়ে ফেললে হয়ে যাবে। যে ভাইয়া এখানে বেশিরভাগ টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে কিন্তু এই কথা, বেশিরভাগ টিএমবি আর স্ট্যানলিকে দিয়ে কথা, এটা একটু মাথায় রাখো। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মানে তামাক, তামাকের মোজাইক ভাইরাস। আচ্ছা, অ্যাডলফ মায়ের 1886 সালে টোবাকো মোজাইক ভাইরাসের কথা সর্বপ্রথম উল্লেখ করেন। কথা ক্লিয়ার। 1935 সালে স্ট্যানলি কি বলছেন, স্ট্যানলি টোবাকো মোজাইক ভাইরাসকে পৃথক করছেন। মানে তামাক পাতা থেকে টোবাকো মোজাইক ভাইরাসটাকে পৃথক করে ফেলছেন, আলাদা করে ফেলছেন। আলাদা করে উনি এটাকে কেলাসন করছেন, মানে ক্রিস্টাল বানাইছেন। আচ্ছা, এই জন্য 1946 উনি নোবেল পাইছেন। ভালো কথা। ইভানোভস্কি একজন বিজ্ঞানী, উনি ভাইরাস টাইরাস কোনো কিছু, মানে কোনো ভাইরাসের কথা উল্লেখ করেন না, বা নতুন কোনো ভাইরাস কখনোই উনি সন্ধান এর কথা বলেন নাই। বাট উনি অন্যান্যদের আবিষ্কৃত ভাইরাসগুলোকে অনেক বেশি ভাস্ট ভাবে বর্ণনা করছেন। এই জন্য ওনাকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। বাট ভাইরোলজি, পুরো ভাইরাস বিদ্যার জনক হলো স্ট্যানলি। এটা ইম্পর্টেন্ট লাইন, পুরো ভাইরোলজির জনক হলো স্ট্যানলি। ওকে। এডওয়ার্ড জেনার 1976 সালে গুটি বসন্ত চিকেন পক্স, গুটি বসন্তের ভ্যাকসিন সর্বপ্রথম আবিষ্কার করেন, এবং এটাই সর্বপ্রথম আবিষ্কৃত ভ্যাকসিন। ওকে। বার্ডেন ও পিরি ভাইরাসের রাসায়নিক গঠন বর্ণনা করেন। রাসায়নিক গঠনে কি কি আছে? ভাইরাসের রাসায়নিক গঠনে দুইটি উপাদান আছে। এক নাম্বারটা হলো নিউক্লিক অ্যাসিড, দুই নাম্বারটা হলো প্রোটিন। তার মানে ভাইরাসের রাসায়নিক গঠনে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত ভাইরাস গঠিত হয় নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে। এই দুটো গঠনই বর্ণনা করছেন বার্ডেন ও পিরি। অল্টার বলছেন অল্টার হেপাটাইটিস সি এর আবিষ্কার করছেন। হেপাটাইটিস সি ভাইরাস নাম তো শুনছো নিশ্চয়ই। আর হিউম্যান ইমিউনো
এগুলো মাথায় রাখতে পারলেই প্যারা শেষ। এই যারা লাইভে আছে একটু আমাকে বলো, এতটুকু পর্যন্ত মাথায় রাখতে পারবা? যারা লাইভে আছো, ভাইরাস এখানে শেষ করে ফেলো, আর কারো কাছে পড়া লাগবে না, ভাইরাস এখানেই শেষ। ভাইরাস টপিক আমার সাথে শেষ করে ফেলো, অ্যাডমিশনের জন্য কভার হয়ে যাবে আজকে, অ্যাডমিশন বেস্ট কভার করে দিব ইনশাল্লাহ, টেনশন করার কিছু নেই। আমার সাথে ভাইরাস শেষ করে ফেলো। সবাইকে বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এই সবাই বুঝছো? ইয়েস স্যার, বুঝছি বুঝছি, ভেরি গুড। ওকে, তাহলে আমরা এই টপিকটা এখানে স্টপ করি। আমরা এখন ভাইরাসের রাসায়নিক গঠনের দিকে যাব। ওয়ালাইকুম আসসালাম। অনেকে এখন আসতেছে, মনে ঘুম থেকে উঠছে দেরিতে, আমি তো নাম দেখতেছি না কারো, কারণ নাম দেখার স্কোপ নেই এখানে। কমেন্টে ভিডিও দেখতেছি তো, কমেন্ট ডিরেক্টলি যে মোবাইল থেকে করতেছি, মোবাইল থেকে দেখতেছি তো, নাম দেখতেছি না। যারা এখন থেকে আসছো, লেট করে আসছো আর কি, তারা এখন থেকে দেখো, বাকিটা তোমরা ওই রেকর্ডিং ভিডিও দেখে আমি রেকর্ডিং দিয়ে দিব ইনশাল্লাহ। রেকর্ডিং ভিডিও দেখিও। আমরা আবিষ্কার নিয়ে আলোচনা করে ফেললাম, আবিষ্কার নিয়ে আলোচনা শেষ। একটু পড়লে আর পড়া লাগবে না, বারবার বলে দিচ্ছি, এতটুকুই মোর দিনই না। হ্যাঁ, এবার আমরা যাব ভাইরাসের রাসায়নিক গঠন। ভাইরাসের রাসায়নিক গঠনে যাব। একটা ভাইরাস কি দিয়ে গঠিত হয়, এটার জন্য আমাদের একটা চিত্র দেখতে হবে। ওকে, রাসায়নিক গঠন দেখার জন্য আমরা যে কোনো একটা ভাইরাস, মানে ভাইরাসের কমন একটা কল্পনা করি আর কি। ধরো কমন একটা ভাইরাস আমাদের সামনে আসতেছে। ওকে, হ্যাঁ, একটা ভাইরাস আমাদের সামনে আসলো। ওকে, ওকে, তা আমাদের ভাইরাসের একটা কমন চিত্র, এটা দেখে আমরা মানে মোটামুটি এই ভাইরাসের রাসায়নিক গঠনটা নিয়ে বেসিক একটা আলোচনা বুঝে যাবো, মানে বেসিকটা বুঝে যাবো অ্যাটলিস্ট। হ্যাঁ, সর্বপ্রথম ভাইরাসের বাইরে যে আবরণ থাকে এটাকে আমরা বলি বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ, বাইরের আবরণ, বাইরের আবরণ, বহিস্থ আবরণ। হ্যাঁ,
বহিস্থ আবরণ মানে ভাইরাসের বাহিরের আবরণ, বা এটাকে অনেকে ইংরেজিতে বলা হয় এনভেলপ। এনভেলপ এনভেলপ নর্মালি হচ্ছে যে ওই চিঠি দেয়, যে চিঠিতে একটা খামে পুরে দেয়, যে ওই খামটাকে এনভেলপ বলে আর কি নর্মালি, আবরণ। এর পরবর্তীতে ভাইরাসের ঠিক ভেতরে যে জিনিসটা আছে, এই যে ভেতরের এই জিনিসটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। এই জিনিসটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তো নিউক্লিক অ্যাসিড দুই প্রকার হতে পারে। একটা তো হলো তোমরা নিশ্চয়ই জানো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ, অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ। আচ্ছা, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড দুইটাই একসাথে কখনো থাকে না, হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকবে, না হয় রাইবোনিউক্লিক অ্যাসিড থাকবে। মানে আমি যদি একটা ভাইরাস হই, ফর এক্সাম্পল ধরুন আমি একটা ভাইরাস, তো আমি ভাইরাসের দেহে হয় ডিএনএ থাকবে, আবার না হয় যদি আমি ডিএনএ, যদি আমাদের ডিএনএ থাকে তাহলে আমার নাম হয়ে যাবে ডিএনএ ভাইরাস। কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। এখন আমি ভাইরাসের দেহে যদি ডিএনএ না থেকে শুধু আরএনএ থাকে, তাহলে আমার নাম হয়ে যাবে আরএনএ ভাইরাস। তাহলে হয় ডিএনএ না হয় আরএনএ, যে কোনো একটা থাকবে, দুইটাই একসাথে কখনো থাকবে না, না, না। তাহলে ভাইরাসের দেহে ডিএনএ আরএনএ দুইটাই একসাথে কখনো থাকে না, না, না। হয় ডিএনএ না হয় আরএনএ, আইদার ডিএনএ অর আরএনএ, নট বোথ ডিএনএ আরএনএ, নট বোথ ডিএনএ আরএনএ। আচ্ছা, এরপরে এই ডিএনএ আরএনএ এর উপরে লাল কালারের একটা গোল 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 জিনিস দিছি না, ছোট ছোট এই জিনিসগুলো হচ্ছে এক একটা একক, প্রত্যেকটা এককের নাম হলো ক্যাপসোমিয়ার। মানে এই পুরো কোটিংটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিডটা হচ্ছে একটা প্রোটিন কোটিং। এই ক্যাপসিডের ছোট ছোট প্রত্যেকটা একক, যেমন এটা একটা একক, এটা একটা একক, এটা একটা একক, প্রত্যেকটা ছোট ছোট লাল কালারের এককগুলোকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। তাহলে ভাইরাসের রাসায়নিক গঠনে আমরা তিনটা স্ট্রাকচার পাচ্ছি। কয়টা স্ট্রাকচার পাচ্ছি? তিনটা স্ট্রাকচার পাচ্ছি। সর্বপ্রথম ভাইরাসের রাসায়নিক গঠনে আমরা পাচ্ছি নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের রাসায়নিক গঠনে আমরা পাচ্ছি নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডটা ভাইরাসের কোথায় আছে? ঠিক সেন্টারে আছে, মানে কেন্দ্রে আছে। তাহলে নিউক্লিক অ্যাসিড থাকবে ভাইরাসের কেন্দ্রে। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের থাকবে? দুই ধরনের থাকবে, আইদার ডিএনএ অর আরএনএ। ঠিক আছে, এখানে নোট, কখনো ডিএনএ এবং আরএনএ একই ভাইরাসে থাকবে না। ভাইরাসের দেহে হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। যার দেহে ডিএনএ থাকবে তাকে ডিএনএ ভাইরাস বলবা, যার দেহে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকবে তাকে আরএনএ ভাইরাস বলবা, সোজা হিসাবে। এরপরে ভাইরাসের আরেকটা গঠন হচ্ছে যে প্রোটিন। ভাইরাসের প্রোটিন আবরণটাকে আমরা কি বললাম? ক্যাপসিড। ভাইরাসের প্রোটিন, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, সবগুলো ভাইরাসের একটা কমন বেসিক স্ট্রাকচার এটা। ঠিক আছে, ক্যাপসিড। ক্যাপসিডের সাব ইউনিট বা উপ একককে আমরা কি থাকি? ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের উপ একককে আমরা বলে থাকি ক্যাপসোমিয়ার। এই ছোট 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 এই গঠন প্রত্যেকটাকে আমরা ক্যাপসোমিয়ার বলবো। সবগুলো ক্যাপসোমিয়ার মিলেই ক্যাপসিড হয়। ক্লিয়ার? আরেকটা থাকতে পারে ভাইয়া বহিস্থ আবরণ। আরেকটা থাকতে পারে কি ভাইয়া? বহিস্থ আবরণ। সবগুলা বহিস্থ আবরণ থাকে না। বহিস্থ আবরণ ভাইয়া কাদের দেহে থাকে? বহিস্থ আবরণ থাকে যেসব ভাইরাসের দেহে, তাদেরকে আমরা শর্টকাটে একটা ফর্মে নিয়ে নিই, করোনা এইচআইভি। করোনা এবং এইচআইভি ভাইরাস। হ্যাঁ, করোনা এইচআইভি দুইটাকে একসাথে আমরা টার্মে নিয়ে আসলাম। এই করোনা এইচআইভি দুটা ভাইরাস একসাথে নাম আছে।
নাম দেখতেছো করোনা এইচআইভি, কিন্তু এখানে 4টা ভাইরাসের নাম লুকায়িত আছে। সর্বপ্রথম করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, এটা তো বাহিরের আবরণ আছে, মানে বাহিরের আবরণটা আছে, সব ভাইরাসে থাকে না, কিছু কিছু ভাইরাসে থাকে। মানে আই শব্দটা দিয়ে একটা ওয়ার্ড আসে, আই শব্দটা দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বাহিরের আবরণ আসে। হারপিস ভাইরাস 8 ধরনের আছে এই দুনিয়াতে, সবগুলা পড়া লাগবে না, কিছু কিছু পড়তে। তাহলে আবরণ আছে এইচআইভি পুরাটাতে। এইচআইভি থেকে দুইটা নাম আবার বের করছি, এইচআইভি এইচ দিয়ে, এইচআইভি এইচআইভি থেকে ইনফ্লুয়েঞ্জা হারপিস, এই 4টা ভাইরাসের বাইরের আবরণ আছে। এতটুকু বুঝছো নাকি বল? এই যে বাহিরের আবরণ দেখতেছো, লিপিড অথবা লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয়। লিপিড অথবা লিপোপ্রোটিন, লিপিড অথবা লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয় এই বহিস্থ আবরণটা। ঠিক আছে, বহিস্থ আবরণ যেসব ভাইরাসের থাকে ওইসব ভাইরাসকে আমরা বলি লিপো ভাইরাস। যাদের পজিটিভ আর কি, মানে বহিস্থ আবরণ যাদের আছে, দ্যাট মিন্স হারপেস ভাইরাস লিপো ভাইরাস, ওই লিপিড বা লিপোপ্রোটিন দিয়ে বহিস্থ আবরণ। তাহলে বহিস্থ আবরণ দিয়ে হয় লিপিড বা প্রোটিন আবরণ যাদের থাকবে এবিআই দিয়ে ইনফ্লুয়েঞ্জা, এরা সবাই লিপো ভাইরাস। কথা ক্লিয়ার? ভাইরাস গুলোর বাচ্চা জন্ম দিবে, আমরা পেলপোমিয়ার বলি, তেমন একটা দরকার নাই। আচ্ছা, নিউক্লিক ঠিক কেন্দ্রে থাকে, নিউক্লিক অ্যাসিড দুই, নিউক্লিক অ্যাসিড রাইবোনিউক্লিক অ্যাসিড, একটা ভাইরাসে দুটেই কখনো থাকবে না, হয় না হয় নিউক্লিক অ্যাসিড হিসেবে। নিউক্লিক অ্যাসিডকে ঘিরে এই চারপাশের যে আবরণটা লাল কালার দিয়ে দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি ক্যাপসিড, মানে এটা একটা প্রোটিনের আবরণ। কিসের আবরণ? প্রোটিনের আবরণ। তো ক্যাপসিডের উপ একক বা ছোট ছোট এই যে লাল কালারের ছোট 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 গোল 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 এই উপ এককগুলোকে আমরা বলি ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের একককে আমরা বলি ক্যাপসোমিয়ার। ওকে, এরপরে কিছু কিছু ভাইরাসের চারপাশে, এই ক্যাপসিডের বাইরেও চারপাশে একটা প্রোটেকশন লেয়ার থাকে, মানে একটা বহিস্থ আবরণ থাকে, যাকে আমরা এনভেলপ বলতে পারি। এই এনভেলপ মূলত লিপিড অথবা লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয়। এই এনভেলপ যাদের থাকে তাদেরকে আমরা লিপোভাইরাস বলি। এরকম লিপোভাইরাস কি কি আছে? করোনা এইচআইভি, এইচআইভি এইচ দিয়ে হারপিস ভাইরাস, আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর এইচআইভি নিজেই আছে, সাথে করোনাও আছে। এগুলো সবগুলোর মধ্যে বহিস্থ আবরণ আছে। কথা ক্লিয়ার? এবার আমরা দেখবো হচ্ছে যে ভাইরাসের প্রকারভেদ। তোমাদেরকে ভাইরাসের জীবীয় জড় বৈশিষ্ট্যটা বলি না, জীবীয় জড় বৈশিষ্ট্যটা তোমাদেরকে যদি প্রকারভেদটা বলি, এরপরে তোমাদের জন্য ইজি হয়ে যাবে, পড়াটা ইজি হয়ে যাবে আর কি। ঠিক আছে, আগে প্রকারভেদটা একটু বলি নি, এটা বেশি নেসেসারি, মেডিকেল অ্যাডমিশনে সবচেয়ে বেশি এটাই আসে। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝছ? এই সাউন্ড প্রবলেম, এখন কি আমি মাইক ছাড়া কথা বলবো? হ্যাঁ, বেশি সাউন্ড প্রবলেম হচ্ছে? এখন হচ্ছে সাউন্ড প্রবলেম?
সাউন্ড প্রবলেম, তাহলে তখন হয়েছিল। এখন ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার বলো। এবার আমার খালি গলায় সাউন্ড হবে, বুঝছ? এবার শোনা যায়? এই বলো, এখন ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা নেক্সট দিকে আসি এবার। হ্যাঁ, আমাদের ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসের প্রকারভেদটা মারাত্মক ইম্পর্টেন্ট ফর ইউর অ্যাডমিশন এন্ড ফর ইউর বোর্ড এক্সাম। প্রকারভেদ বেশি লাগে পরীক্ষার জন্য। ওকে, ভাইরাসকে অনেক ভাবে ভাগ করা যায়, অনেক ক্লাসিফিকেশন করা যায়। তার মধ্যে আমরা সর্বপ্রথম যেটা পড়বো সেটা হলো আকৃতি অনুসারে ভাইরাসের শ্রেণী বিভাগ। প্রকারভেদ প্রথমটা হবে আমাদের আকৃতি অনুসারে। হ্যাঁ, ওকে। আকৃতি অনুসারে শ্রেণী বিভাগ। সর্বপ্রথম আমাদের আমরা কিছু ট্রিক্স দিয়ে এখানে পড়ব আকৃতি অনুসারে ভাইরাসের শ্রেণী বিভাগ। যেমন সর্বপ্রথম যে আকৃতিটা আছে ওটা হলো দণ্ডাকৃতি। তাহলে সর্বপ্রথম আমরা এক নম্বরে যে আকৃতিটা পাবো এটা হলো দণ্ডাকার। দণ্ডাকার ভাইরাস কি কি আছে, মানে লম্বা, শেপটা লম্বা। এই লম্বা শেপটা কি কি আছে ভাইরাসে? হ্যাঁ, দণ্ডাকার ভাইরাস আছে। আমরা একটা রুলস মনে রাখতে পারি, দণ্ডাকার ভাইরাসের জন্য আমরা একটা মনে রাখতে পারি। দিয়ে তো মুন্নাও হয়, হয় না? হয়তো, তার মানে মুন্নাকে একটা ভাইরাস। হ্যাঁ, ম ম দিয়ে যত সব মোজাইক ভাইরাস আর মামস ভাইরাস। মোজাইক ভাইরাস কি কি আছে ভাইয়া? যেমন টোবাকো মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস উদ্ভিদেরই হয়, বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদেরই হয়, ঠিক আছে?
তারপরে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। এই ভাইরাসগুলো, এটা হচ্ছে মতত্ব দিয়ে ভাইরাস, ঠিক আছে। টোবাকো মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, দন্ডাকার ভাইরাস এগুলো। আরেকটা হচ্ছে মাম্পস ভাইরাস। কোনটা? মাম্পস ভাইরাস হইলে কি হয় জানো, আমাদের এখানে এই যে আমাদের তোমাদেরকে পরিপাক শ্বসন পড়ানোর সময় বলছিলাম যে আমাদের লালা গ্রন্থি মেজর মানে প্রধান লালা গ্রন্থি আছে 3 জোড়া, মানে 6টা প্রধান লালা গ্রন্থি আছে 3 জোড়া বা 6টা। কি কি? প্যারোটিড, কানের নিচে প্যারোটিড, এই দুই পাশে কানের নিচে 2টা প্যারোটিড। সাবম্যান্ডিবুলার, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল মানে চোয়াল, নিম্ন চোয়াল। ম্যান্ডিবল নিম্ন চোয়ালের নিচে 2টা। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়া মানে হচ্ছে টাং মানে জিহ্বা, জিহ্বার নিচে 2টা সাবলিঙ্গুয়াল। ওকে, তাহলে 3 জোড়া আছে মূলত। মাম্পস ভাইরাস অ্যাটাক করলে মানে মাম্পস ভাইরাসের আক্রমণে এই যে কানের নিচের যে প্যারোটিড গ্রন্থিগুলো এগুলো ফুলে যাবে, এই যে এগুলো দিয়ে ফুলে যাবে। হ্যাঁ, টিউমারের মতো মনে হবে অনেকটা, আদতে টিউমার না, এটা হচ্ছে যে মাম্পস ভাইরাসের আক্রমণ, ঠিক আছে। তো ছেলেদের প্রজনন তন্ত্রের টেস্টিসও মাম্পস ভাইরাস আক্রমণ করতে পারে। সচেতন সচেতন সচেতন। মেয়েদের তেমন একটা সমস্যা হয় না। আচ্ছা, এরপরে দণ্ডাকারের পরে আমরা 2 নাম্বারটা কি করব? 2 নাম্বারটা আমরা করব গোলাকার। গোলাকার কি কি ভাইরাস আছে? গোল আকৃতির ভাইরাস কি কি আছে? গোল আকৃতির ভাইরাস আমরা করব হচ্ছে যে হি প্লেস ইন টিম ঢাকা। হি বলতে আমি আর কি, প্লেস ইন টিম ঢাকা। হি প্লেস ইন টিম ঢাকা। হি প্লেস ইন টিম ঢাকা। হি দিয়ে HIV ভাইরাস, HIV ভাইরাস। পি দিয়ে পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস গোলাকৃতি, পোলিও ভাইরাস গোলাকৃতি। টি দিয়ে TIV, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। টিপুলা, টিপু দিয়ে মনে রাখতাম আমি, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস TIV। আর ডি দিয়ে ডেঙ্গু, খুব কমন একটা রোগ এখন, ডেঙ্গু ভাইরাস। এই 4টা ভাইরাস গোলাকৃতির হয় নরমালি। এই 4টা ভাইরাস নরমালি কি আকৃতির হয়? গোল গোল আকৃতির হয় 4টা ভাইরাস। হ্যাঁ, HIV, পোলিও, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস এন্ড ডেঙ্গু ভাইরাস। একটু খেয়াল করবা, গোলাকৃতির ভাইরাসগুলো একটু তোমাদেরকে দেখাই। দণ্ডাকার ভাইরাস তো তোমরা মাম্পস ভাইরাস কিছুক্ষণ আগে বললাম না, আর টোবাকো মোজাইক ভাইরাস এই দেখো লিখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো তোমাদের বইতেও আছে। এটাই হচ্ছে তোমার টোবাকো মোজাইক ভাইরাস, দণ্ডাকার, এরকম দণ্ডাকার, ঠিক আছে। TIV, TIVটা বর্তুলাকার বা TIVটা গোলাকারও বলা যায়। এই যেমন তোমার HIV, এটা একটা গোল ভাইরাস। করোনাও কিন্তু একটা গোলাকৃতির ভাইরাস। তারপরে পোলিও ভাইরাসটা, এটাও গোলাকৃতির ভাইরাস, অনেকটা বর্তুলাকার TIVর মতোই পোলিওটা। চিকুনগুনিয়া একটা গোলাকৃতির ভাইরাস। হ্যাঁ, আচ্ছা, তো গোলাকার ভাইরাস আমরা এগুলোই মনে রাখতে পারি। করোনাও কিন্তু একটা গোলাকার ভাইরাস, করোনাও একটা গোলাকার ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর
আকৃতি অনুসারে 3 নাম্বারটা ঘনক বা বহুভুজাকার, ঘনক আকৃতি দেখতে পাউরুটির মতো ঘনক, ঘনক আকৃতি দেখতে পাউরুটির মতো। হ্যাঁ, ঘনক আকৃতির ভাইরাস হচ্ছে ঘনক আকৃতির ভাইরাস 3 নাম্বারটা নিচে দিয়ে দেখা যাবে, দেখা যাবে ঘনক আকৃতির ভাইরাস 3 নাম্বারটা নিচে দিয়ে লিখি। ঘনক আকৃতি বলতে দেখতে কিসের মতো? পাউরুটির মতো, পাউরুটির মতো। এটার ক্লু কি? ভ্যাকেশনে হাঁপানি। ভাইরাসগুলোর নাম ভ্যাকসিনিয়া। কিছুক্ষণ আগে লেখা দেখাচ্ছিলাম, সাইজে বড়, ওই সাইজে বড় ভাইরাসগুলো ভ্যাকসিনিয়া ভেরিওলা। হাঁপানি দিয়ে হারপিস ভাইরাস। তাহলে পাউরুটির মতো এই দুইটা ভাইরাস, ভ্যাকসিনিয়া, হারপিস ভাইরাস। এরপরে সূত্রাকার, ডিম্বাকার, 4 নাম্বার। সূত্রাকার বা সিলিন্ড্রিক্যাল, সূত্রাকার বা সিলিন্ড্রিক্যাল। সিলিন্ডার শেপ, সিলিন্ডার শেপ ভাইরাস কি আছে? ইবলিশ, ইব দিয়ে ইবোলা, ইবোলা ভাইরাস। দন্তাস দিয়ে স্ট্রিক, কার স্ট্রিক ভাইরাস? মটরশুটির স্ট্রিক ভাইরাস। এই দুইটা সূত্রাকার বা সিলিন্ডারের মতো শেপ। এরপরে ডিম্বাকার, 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 ডিম্বাকার। 5 নাম্বারটা হলো ডিম্বাকার ভাইরাস, ডিমের মতো গঠন। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন দিয়ে আমরা মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা, কি আকৃতি? ডি দিয়ে মনে রাখবো ডিম্বাকার। তাহলে ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে মনে রাখবো। জাস্ট এখানে আসলে মনে রাখার অনেকগুলো সূত্র আসতেছে, তো প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এমন না যে ভাই আজকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি এগুলো ক্যাপচার হয়ে যাবে। আর ব্যাঙাচি আকৃতি তো নিশ্চয়ই জানি, ব্যাঙাচি আকৃতির ভাইরাসে আমাদের এই চ্যাপ্টারের মানে আমাদের এইখানে পড়ার মধ্যে ইনক্লুডেড হয়ে যায় T2, T4, T6, T2 ভাইরাস, T4 ভাইরাস, T6 ভাইরাস, ব্যাঙাচি আকৃতির ভাইরাস। ব্যাঙাচি আকৃতির ভাইরাসগুলো দেখবা T2, T4 ভাইরাস, এগুলো ব্যাঙাচি আকৃতির ভাইরাস। এই তো এখানে দেখা যাচ্ছে T2 ভাইরাস, T2 ভাইরাস ব্যাঙাচি আকৃতির, T4 ভাইরাস, T6 ভাইরাস। হ্যাঁ, এই দেখো ভ্যাকসিনিয়া পাউরুটি আকৃতির ভাইরাস, পাউরুটি আকৃতির ভাইরাস। হ্যাঁ, করোনা ভাইরাস গোল আকৃতির ভাইরাস। আচ্ছা, এগুলোই মোটামুটি বললে হবে। ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস কি বলছিলাম? সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। এইটা হচ্ছে ইবোলা ভাইরাস, সাপের মতো এটা দেখতেছে যে এটা হচ্ছে ইবোলা ভাইরাস, সূত্রাকার। হ্যাঁ, তোমাদের আবুল হাসান স্যারের বইতে সুন্দর করে সবগুলো ছবি দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আকৃতি অনুসারে ভাইরাসের ক্লাসিফিকেশন গেল। দণ্ডাকার, ম দিয়ে মনে রাখবো মোজাইক, টোবাকো মোজাইক ভাইরাস, ফুলকপি মোজাইক ভাইরাস। আর হচ্ছে মামস, মামস কিসের রোগ করে? প্যারোটিড গ্রন্থি ফুলাই ফেলে। তারপরে গোলাকৃতি ভাইরাস, সি প্লেসিং টিম ঢাকা, হি এইচআইভি, প্লেস, পোলিও, টিম, টিআইভি, টিপুলা, টিপু, টিপু দিয়ে মনে রাখি টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। ঢাকা ডেঙ্গু ভাইরাস। আরো আছে গোলাকৃতি, যেমন হচ্ছে করোনা ভাইরাস গোলাকৃতির হয়, করোনা ভাইরাস গোলাকৃতির হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে ঘন ঘন বা পাউরুটি আকৃতি, ভ্যাকসিনিয়া, হারপিস, ভ্যাকশনে হাঁপানি।
সূত্রাকার ইবলিশ, ইবোলা, লিশোডিয়াস্ট্রিক, মোটরের স্ট্রিক ভাইরাস, ডিম্বাকার ইন্ডিয়া, ইনফ্লুয়েঞ্জা, ডি দিয়ে ডিম্বাকার, ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আরেকটা হচ্ছে 6 ব্যাঙাচি আকৃতি, T2T46। ওকে, এগুলো হচ্ছে আমাদের ভাইরাসের আকৃতি অনুসারে শ্রেণীবিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ যেটা আমরা সেটা এখন আসবো আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন অনুসারে শ্রেণীবিভাগ। নিউক্লিক অ্যাসিডের গঠন অনুসারে শ্রেণীবিভাগ, নিউক্লিক অ্যাসিডের গঠন অনুসারে ভাইরাসের শ্রেণীবিভাগটা খুব ডেঞ্জারাস এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা সবচেয়ে বেশি আসে। নিউক্লিক অ্যাসিডের গঠন অনুসারে ভাইরাসের শ্রেণীবিভাগ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়া লাগবে। আকৃতি অনুসারে না, এবার আমরা করব হচ্ছে নিউক্লিক অ্যাসিড অনুসারে, নিউক্লিক অ্যাসিড অনুসারে। হ্যাঁ, এবার আমরা করব নিউক্লিক অ্যাসিড অনুসারে শ্রেণীবিভাগ। নিউক্লিক অ্যাসিড অনুসারে শ্রেণীবিভাগ। নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইয়া দুই ধরনের ভাইরাস আছে, ডিএনএ, আরএনএ। আচ্ছা, তাহলে নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইয়া দুই ধরনের ভাইরাস আছে, এক নাম্বারটা হচ্ছে ডিএনএ ভাইরাস, দুই নাম্বারটা হলো আরএনএ ভাইরাস। তাহলে ভাইয়া ডিএনএ, ডিএনএ কেমন সূত্র, কয় সূত্রক হয় নরমালি, ডাবল স্ট্র্যান্ড নাকি সিঙ্গেল স্ট্র্যান্ড? নরমালি তো ডিএনএ দ্বিসূত্রক হয়, দ্বিসূত্রক হয় না, তার মানে নরমালি হচ্ছে যে ডিএনএ দ্বিসূত্রক। ভাইরাস তো বজ্জাত, ভাইরাস এক সূত্রকও হইতে পারে ডিএনএ, ভাইরাসের ডিএনএ এক সূত্রকও হতে পারে, ভাইরাসের ডিএনএ এক সূত্রক হতে পারে। ভাইয়া আরএনএ কয় সূত্রক হয়, দ্বিসূত্রক নাকি এক সূত্রক? আরএনএ তো নরমালি হয় এক সূত্রক, একটাই সুতা, নরমালি তো আরএনএ এক সূত্রক, কিন্তু ভাইরাস তো বজ্জাত, ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক হতে পারে। কে আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ডিএনএ ভাইরাস গুলোর নাম আমরা কমনলি একটু পড়ে ফেলবো। তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো, তো একই কথা, ভাইরাস গুলো अगेन ব্যাক করতেছে। দেখো, দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস গুলোর একটা ছোট্ট ছন্দ, তাই ভ্যাকেশনে টিটু ভারী হাঁপানি হলো, তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো, তাই দিয়ে টিআইভি, টিএমভি না টিআইভি, টিএমভি না টিআইভি, টিএমভি কিন্তু আরএনএ ভাইরাস। ভ্যাকেশনে দিয়ে ভ্যাকসিনিয়া, ওই সবচেয়ে বড় ভাইরাসটা, সবচেয়ে বড় ভাইরাস। টি2 দিয়ে টি2 ভাইরাস, টি2 ভাইরাস। আচ্ছা, ভারী দিয়ে আবার ওই বড় ভাইরাসটা, ভেরিওলা। মনে রাখবা, বড় ভাইরাস গুলো কিন্তু ডিএনএ ভাইরাস এবং ডিএনএ দ্বিসূত্রক ভাইরাস। হাঁপানি দিয়ে দুইটা ভাইরাসের নাম আমি লিখবো, তোমাদের বুঝে একটা ভাইরাস লিখছি, আমি দুইটা ভাইরাসের নাম লিখবো। আচ্ছা, ওনারা হাঁপানি দিয়ে একটাই লিখি, হারপিস ভাইরাস। এটা কোন হারপিস? এটা এডিনো হারপিস। এডিনো মানে কি জানো? এডিনো মানে হচ্ছে গ্রন্থি, তার মানে এই হারপিসটা তোমার গ্রন্থিকে আক্রমণ করবে, গ্ল্যান্ড গুলোকে আক্রমণ করবে। এডিনো শব্দটার অর্থ হলো গ্রন্থি। এডিনো হারপিস, হারপিস 8 ধরনের আছে বলছিলাম। হিউম্যান হারপিস ভাইরাস আর 8 ইন টাইপস। হিউম্যান হারপিস ভাইরাস টাইপ 1 2 3 4 5 6 7 8। টাইপ 1টা নরমালি আমাদের ওরাল ক্যাভিটি মানে মুখের রোগ করে, টাইপ 2টা জেনিটাল মানে জেনিটেলিয়া মানে হচ্ছে প্রজনন ক্ষেত্রে রোগ করে, টাইপ 8টা একটা ক্যান্সার করে, কাপোসি সার্কোমা, টাইপ 4 লিপ কিসিং এর মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, সচেতন সচেতন এসব বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। হ্যাঁ, টাইপ 4 যেন না ছড়ায় এসব বিষয়ে তোমাদেরকে সচেতন থাকতে হবে, অচেতন থাকলে হবে না। হ্যাঁ, এখনকার ছেলেমেয়ে একটু বেশি অ্যাক্টিভ থাকে, তো ওই অ্যাক্টিভনেসের কারণে আবার ছড়াই গেছে কিনা দেখবো অনেকের মুখে হচ্ছে যে এই চারপাশে এই কর্নারে ঘা হয়ে আছে,
এটা হ্যাঁ, এখন বলতে পারো ভাই আমারও তো অনেক সময় ঘা থাকে, তা আমি তো কোনোদিন লিপ কিসিং টিসিং বা এসব দিকে যাইনি। ঘা অনেক কারণে হইতে পারে, তবে ওয়ান অফ দি মেজর কজ ইজ টাইপ 4 হিউম্যান হারপিস ভাইরাস। এটাকে আমরা বলি ইপস্টেইন বার ভাইরাস। ইপস্টেইন বার ভাইরাস লিপ কিসিং এর মাধ্যমে ছড়াইতে পারে। আমি পাওয়ার পয়েন্টে একদিন দেখাবো ক্লাসে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হলো দিয়ে আমরা মনে রাখবো এই হেপাটাইটিস বি ভাইরাস, এইচবিভি। আচ্ছা, এটা শর্টকাটে না লিখি, হলো দিয়ে হেপাটাইটিস বি ভাইরাস, শর্টকাটে আমরা এইচবিভি লিখলাম। এটা ডিএনএ ভাইরাস, এক সূত্রক ডিএনএ ভাইরাস। একটা গোত্র আছে পার্ভো ভিরিডি আইএই, পার্ভো VIRIDAE, পার্ভোভিরিডি গোত্র। পার্ভোভিরিডি গোত্রের ভাইরাস এক সূত্রক। আবার আরএনএ তো নরমালি এক সূত্রক হয়। দ্বিসূত্রক ভাইরাস হলো রিও ভিরিডি গোত্রের আরএনএ ভাইরাস গুলো দ্বিসূত্রক। এগুলো মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আরএনএ এক সূত্রক ভাইরাস অনেক আছে, এটা ছন্দ আর লাগবে না। তোমরা যদি এই তিনটা মনে রাখতে পারো, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড কোনগুলো, ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড কোনটা, আরএনএ ডাবল স্ট্র্যান্ড কোনটা, তাহলে তোমরা আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড ইজিলি মাথায় রাখতে পারবে। আমি এটা ডিরেক্টলি তাহলে লিখে দিই, আর এটা মনে রাখতে তোমরা সবগুলো ভাইরাস আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড। টিএমবি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, র্যাবিস, নোবেল করোনা সবগুলোই মোটামুটি আরএনএ এক সূত্র। বেশিরভাগই আরএনএ ভাইরাস আর কি। টিএমবি, এইচআইভি, পোলিও, যেগুলো গোল ভাইরাস ছিল, যেমন পোলিও, ডেঙ্গু, এইচআইভি, এগুলো সবগুলোই গোল ভাইরাস ছিল। তারপর হচ্ছে করোনা, র্যাবিস ভাইরাস। র্যাবিস তো চিনো না, তোমাকে কুকুরে কামড় দিলে যে ভাইরাস ছড়াবে সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস। ওকে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু নিউক্লিক অ্যাসিড। তোমরা কি জীবিত আছো? যারা ক্লাসে আছো জীবিত আছো? থাকলে একটু কমেন্ট করে জানাও না। একটু কমেন্ট করে জানাও জীবিত যদি থাকো। ভাইরাসের আরেকটা ক্লাসিফিকেশন আছে, উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ। ব্যাকটেরিওফাজ আর সায়ানোফাজ ভাইরাস কি, ওটা আমি আমাদের নেক্সট ক্লাসেই আসবে, সেটা আমি ক্লাসিফিকেশনটা আর বলবো না। উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস তো আশা করি বুঝেই গেছে। উদ্ভিদ ভাইরাস কাকে বলে? যেসব ভাইরাস উদ্ভিদের রোগ করবে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, ধানের টুংরো মানে বামন রোগ, বামন দশা, টুংরো ভাইরাস, বামন ভাইরাস, ধান গাছ ছোট ছোট হয় আর কি। প্রাণীর ভাইরাস কোনটা? করোনা, এইচআইভি, পোলিও, ডেঙ্গু, মামস, মিজেলস, সবগুলাই তো প্রাণীর ভাইরাস। আর সায়ানোফাজ মানে যেসব ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ফাজ মানে ইট মানে খেয়ে ফেলা। ফাজ দুই ধরনের, একটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, একটা হচ্ছে সায়ানোফাজ। ছয়টা একটু বলে দিচ্ছি, তার আগে একটু কি বুঝছো? হ্যাঁ, আছি। হ্যাঁ, এইটা আমাদের মোটামুটি শেষ হইল। এবার আমরা তোমাদেরকে একটা টপিক আমি জাস্ট ছোট্ট করে বলে দিব, তার আগে আমি এটা একটু মুছি। তোমাদেরকে প্রকারভেদ আর বলতেছি না, জাস্ট ফার্স্ট ভাইরাসের বহিস্থ আবরণ অনুসারে তো আমি বলে দিছি, বই ওইটা আর পড়া লাগবে না, তোমাদের বই ফলো করতেছি আমি। জাস্ট তোমাদেরকে এখন ফার্স্ট ভাইরাস যেটা আছে তোমাদের, ওই ফার্স্ট ভাইরাসটা একটু করে আমি বলি। ফাজ শব্দটার অর্থ হচ্ছে টু ইট, মানে ভক্ষণ করে ফেলা। ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। ভাইরাস ব্যাকটেরিয়া সেল ওয়াল ড্যামেজ করে দেয়। ভাইরাস তো এরকম ফাজ তোমাদের বইতে দুই ধরনের দিছে, একটা হচ্ছে ব্যাকটেরিওফাজ,
আরেকটা হচ্ছে সায়ানোফাজ। সহজ কথা ভাইয়া, কোনো কোনো কঠিন কথা না। ব্যাকটেরিওফাজ মানে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, তাদেরকে আমরা ব্যাকটেরিওফাজ করব, মানে যে কোনো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে। তাহলে ফাজ দ্বারা বোঝানো হচ্ছে আসলে ভাইরাসকে, ব্যাকটেরিওফাজ দ্বারা আসলে ভাইরাসকেই বোঝানো হচ্ছে, সায়ানোফাজ দ্বারা ভাইরাসকেই বোঝানো হচ্ছে। ফাজ শব্দটা থাকলে এটা ভাইরাস। তো ফাজ কাকে খায়? ব্যাকটেরিয়াকে খায়। এবারে এই ফাজ আসো যে কোনো ব্যাকটেরিয়া না, যদি সায়ানো ব্যাকটেরিয়াকে খায়, কাকে খায়? যদি সায়ানো ব্যাকটেরিয়াকে খায়, সায়ানো ব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। যদি এদেরকে খায় তাহলে এই ফাজদেরকে আমরা বলবো সায়ানোফাজ। এটা হচ্ছে তোমার পোষক দেহ অনুসারে শ্রেণী বিভাগ, 4 ধরনের আছে, প্রাণী ভাইরাস, উদ্ভিদ ভাইরাস, এগুলো তো জানোই। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াফাজ, সায়ানোফাজ। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো কিছু ক্লাসিফিকেশন ব্যাকটেরিয়ার আর ভাইরাসের আছে। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের মধ্যে একটা টপিক আছে যেটা হচ্ছে যে ভাইরাসের জীব বৈশিষ্ট্য আর জড় বৈশিষ্ট্য। মানে ভাইরাস তো জীব না জড়ও না, জীব আর জড়ের কানেকশন পয়েন্ট, সংযোগ স্থাপনকারী একটা সত্তা। তাহলে ভাইরাসের জীবের বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য কি কি হবে? কিছু বৈশিষ্ট্য তোমাদের বইতে আছে, ওগুলো তোমাদের জন্য আমি HW দিলাম, ওগুলো তোমরা পড়বা। এখন পড়লে ক্লিন বুঝে যাবা মানে ভাইরাসের টপিকগুলো কি কি আসতেছে। যেমন জীব বৈশিষ্ট্য যদি বলি, তাহলে ভাইরাস জীবের দেহে ঢুকলে কি করবে? নিশ্চয় বংশবৃদ্ধি করবে, মানে সংখ্যা বৃদ্ধি করবে, তার মানে জনন করবে। সহজ কথা, ভাইরাস তো জনন করে না, তাহলে সংখ্যা বৃদ্ধি করবে, ঠিক না? জীবের দেহে ঢুকলে ভাইরাস অ্যাক্টিভ হয়ে যাবে, আর জীবের দেহের বাইরে থাকলে ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে জীব দেহের বাইরে একটা জড় বৈশিষ্ট্য, ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, কোনো ধরনের বৈশিষ্ট্য নাই, অকোষীয়। জীবদের বাইরে থাকলে তুমি ভাইরাসকে কেলাস করতে পারবা। ওই তামাক পাতার থেকে ভাইরাসকে কেলাস করছিল বিজ্ঞানী স্ট্যানলি। কেলাস করতে পারবা, ব্যাপন করতে পারবা, অদক্ষেপ ফালাইতে পারবা, তলানি করতে পারবা, সাসপেনশন করতে পারবা, অনেক কিছু করতে পারবা। কিন্তু জীবদের ভেতরে ঢুকলে, তোমার ভেতরে ঢুকে গেলে ভাইরাসটা অ্যাক্টিভ। এবার ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করবে, তার মানে তোমার দেহে রোগ সৃষ্টি করবে। কথা ক্লিয়ার? তোমার দেহে ভাইরাসের মিউটেশন হবে, মানে ভাইরাসের প্রকরণ সৃষ্টি হবে, পরিব্যাপ্তি হবে, ভাইরাস নতুন করে নিজের বংশ বৃদ্ধি করতে থাকবে, মানে তোমার দেহে ভাইরাস অভিযোজন ক্ষমতা পাবে, তুমি মরা। ক্লিয়ার? কিন্তু তোমার দেহে বাইরে থাকলে ভাইরাস মরা, নিষ্ক্রিয়, তুমি ভাইরাসকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবা। তাহলে ভাইরাস বাইরে থাকলে নিজে মরে, ভাইরাস তোমার দেহে ঢুকলে তোমাকে মারে। কথা ক্লিয়ার? এই দুটো বৈশিষ্ট্য, মানে জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর জীবীয় বৈশিষ্ট্য। হ্যাঁ, জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর জীবীয় বৈশিষ্ট্য, তোমাদের বই দুইটা হেডলাইন আছে, এবার এই দুইটা রিডিং দিলে ইনশাল্লাহ পেরে যাবা। এই যে তোমাদের বই দুইটা হেডলাইন আছে, এই দেখো, ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য আছে দিক, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে এখানে বলি, দেখো, ভাইরাস অকোষীয় আমরা জানি, অতি আণবিক্ষণিক আমরা জানি। এটা হচ্ছে জড় রাসায়নিক, মানে বাইরে থাকলে কি হবে? নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, তার মানে নিজে নিজে কোষের বাইরে থাকলে বিপাক করতে পারবে না, স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারবে না। সহজ কথা। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়, তার মানে তুমি এই কথাটা দ্বারা কি বুঝাইছে? ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়। ধরো একটা ফিল্টার পেপার, এই ফিল্টার পেপারটাতে তুমি 1 গ্লাস পানি নিলা, ওই 1 গ্লাস পানিতে ভাইরাসও আছে, ব্যাকটেরিয়াও আছে। তাহলে তুমি পানির গ্লাসটা ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ঢালা, মানে পানিগুলা ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ঢাললা, তাহলে ফিল্টার পেপারের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া দুইজনই পড়বে, পরে কে পাস হইতে পারবে? প্রথম কথা বলে দিছি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার পেপার, মানে এটা ব্যাকটেরিয়াকে রোধ করবে এই ফিল্টার পেপারটা, তার মানে ব্যাকটেরিয়া যেতে পারবে না। লাস্টের একটা লাইন বলছে, দেখো, ভাইরাস ফিল্টার যোগ্য নয়, এই ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, তার মানে ভাইরাসকে তুমি কি করতে পারবা না? ফিল্টার করতে পারবা। তাহলে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্যও নয়, তাহলে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, ফিল্টার করতে পারবে না। কেলাস করা যাবে, যেটা করছে স্ট্যানলি। সেন্ট্রিফিউজ করা যাবে, সেন্ট্রিফিউজ মানে কি জানো? একটা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে ভাইরাসকে ঘুরাইয়া এ তলানি করা যাবে, অদক্ষেপ করা যাবে, ব্যাপন করা যাবে, পানির সাথে মিশিয়ে সাসপেনশন মানে মিক্স করে ফেলা যাবে পানির সাথে। জীবের কোষের বাইরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, কিন্তু জীবকোষের ভেতরে সক্রিয়, রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। সহজ কথা ভাইয়া। অ্যান্টিবায়োটিক মানে কি?
অ্যান্টিবায়োটিক। বায়োটিক, এই বায়োটিক শব্দটা দ্বারা কি বোঝায় জানো? ব্যাকটেরিয়াল, মানে অ্যান্টি ব্যাকটেরিয়াল। ওষুধটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বানাইছো, ভাইরাসের বিরুদ্ধে কেমনে কাজ করবে? তাহলে ওষুধ বানাইছো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, কাজ কি ভাইরাসের বিরুদ্ধে কখনো করবে? ও মানলেও তো করবে না। ওকে, এরপরে এখানের মধ্যে দেখো জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে, এই সংখ্যা বৃদ্ধির কথা আসছে। নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য থাকে, ভালো কথা, সিম্পল কথা, সিম্পল লজিক। ভাইরাসের দেহে জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ প্রোটিন দিয়ে গঠিত, সহজ কথা, আগেও পড়ছো। বাধ্যতামূলক পরজীবী, এটাও আগে বলছি, মানে অন্য দেহ ছাড়া বংশবৃদ্ধি করতে পারে না। তোমার দেহে ঢুকলে সে নিজের মিউটেশন ভেরিয়েশন করতে পারবে, মানে নিজের জিনোম সিকোয়েন্স চেঞ্জ করে নিজের মধ্যে প্রকরণ তৈরি করতে পারবে, যেটা করোনা করছে। এই কারণে করোনা ভ্যাকসিন আবিষ্কার করতে বেগ পাইতে হয়েছে। এবং এখন পর্যন্ত এইচআইভি ভাইরাস নিজের জিনোম সিকোয়েন্স চেঞ্জ করে 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 বিভিন্ন প্রকরণ সৃষ্টি করতেছে, বিধায় এইচআইভির বিরুদ্ধে এখনো কোনো ভ্যাকসিন আসে নাই, বুঝছেন? তারপরে আর কি আছে, যেমন এখানে অভিযোজন ক্ষমতা রয়েছে, চেঞ্জ করতে পারবে, জিনগত পুনর্বিন্যাস, জেনেটিক রিকম্বিনেশন, এইটাই। নভেল করোনা ভাইরাসের জিনোমের ডিলিটেশন, মানে জিনোম ডিলিট হয়ে গেছে, এই জন্য সংক্রমণ ক্ষমতা হ্রাস হয়েছে। আমরা যখন ভ্যাকসিন দিছি তখন নভেল করোনা ভাইরাসের এই জিনোম সিকোয়েন্সটা চেঞ্জ করার যে ক্ষমতা, ওটা ডিলিট হয়ে গেছে। এই কারণে ওর সংক্রমণ কম করতে পারছে, এই জন্য এখন করোনার অ্যাটাকটা কম। ভাইরাসকে জীবজড়ের সেতু বন্ধন বলা হয়, সেতু বন্ধন, কথা ক্লিয়ার? ওকে, এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো, আজকে আরও কিছু পড়ানোর কথা ছিল ভাইরাসের পরজীবীতে ইমার্জিং ভাইরাস, তোমাদের মনে হয় আর ইচ্ছা করতেছে না, এই জন্য আজকে আর কিছু বলবো না। তো তাহলে আজকে আমরা ভাইরাস নিয়ে বেসিক আলোচনাটা করলাম। ভাইরাসের মূলত আজকে আমরা শ্রেণী বিভাগটা পড়লাম, ভাইরাসের ডেফিনেশনটা পড়লাম। ডেফিনেশন বলা হচ্ছে যে ভাইরাস একটা অকোষীয় সত্তা, যে সত্তাটা বাধ্যতামূলক পরজীবী, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, কোনো ধরনের সজীব মাধ্যম ছাড়া বিভাজনে অক্ষম, সজীব মাধ্যম পেয়ে বিভাজনে সক্ষম, অতি আণুবীক্ষণিক একটা বস্তু। ভাইরাস কেন্দ্রে থাকবে তার নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। ডিএনএ আরএনএ কখনোই একসাথে থাকবে না। চারপাশে থাকবে প্রোটিনের আবরণ, প্রোটিনের আবরণকে আমরা বলবো ক্যাপসিড, ক্যাপসিডের ছোট ছোট একককে আমরা বলবো ক্যাপসোমিয়া। ওরও চারপাশে একটা বিশাল আবরণ কিছু কিছু ভাইরাসে থাকে, যাদেরকে আমরা বহিস্থ আবরণ বলি। এই বহিস্থ আবরণ চারটা ভাইরাসে মূলত থাকতে পারে: করোনা, এইচআইভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হারপিস ভাইরাস। কথা ক্লিয়ার? আচ্ছা, ভাইরাসের শ্রেণী বিভাগ আমরা মূলত ভাইরাসের ক্ষেত্রে দণ্ডাকার ভাইরাস দেখছি, গোলাকার ভাইরাস দেখছি। দণ্ডাকার, গোলাকার, পাউরুটি আকার, এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট। দণ্ডাকার, গোলাকার, পাউরুটি আকার। দণ্ডাকার কি কি আছে? মানে মামস ভাইরাস আর যত সব মোজাইক ভাইরাস সবগুলো। গোলাকারে কি কি আছে? গোলাকার ভাইরাস আছে হচ্ছে যে তোমার যেমন হচ্ছে যে তোমার কি কি আছে, যেমন আমি মুখস্থ বলে দিই, তোমাদেরকে তো একটা ছন্দ লিখাইছিলাম, আমি মুখস্থ বলে দিই। হি প্লেস ইন টিম ঢাকা, তাহলে হি দিয়ে এইচআইভি মনে রাখবা, প্লে দিয়ে হচ্ছে যে তুমি পোলিও মনে রাখবা, টিম দিয়ে মনে হচ্ছে টিআইভি মনে রাখবা, ঢাকা দিয়ে তুমি কি মনে রাখবা? ডেঙ্গু। আরও আছে গোলাকার, যেমন নোভেল করোনা ভাইরাসটা গোলাকার, ক্লিয়ার? তারপরে ঘনক আকৃতি হচ্ছে যে মোটামুটি দুইটাই মনে রাখতে পারো, ভ্যাকসিনিয়া আর হারপিস। ভ্যাকেশনে হাঁপানি, ভ্যাকেশনে হাঁপানি, ভ্যাকসিনিয়া হারপিস, কথা ক্লিয়ার? ব্যাঙাচি আকৃতি টি2, টি46 আছে, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। আর সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার শুধু ইবোলা ভাইরাস আছে, ইবোলা আর স্ট্রিক্ট, মোটর স্ট্রিক্ট ভাইরাস আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা পড়তে লাগে, কথা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আর কি আছে তোমাদের ভাইরাসের? ডিএনএ আরএনএ ভাইরাস। ডিএনএ আরএনএ ভাইরাসের ক্ষেত্রে ব্যতিক্রমগুলো একটু ইম্পর্টেন্ট, যেমন ডিএনএতে দ্বিসূত্রক, একসূত্রক ডিএনএ কোন গোত্রে পাওয়া যায় ভাইরাসের ক্ষেত্রে? পারবোভিরিডি। তারপর হচ্ছে যে আরএনএ, আরএনএ তো হলো একসূত্রক, দ্বিসূত্রক আরএনএ কোন গোত্রে পাওয়া যায়? রিওভিরিডি। আচ্ছা, একটা কমন একটা বেসিক ভাইরাসের নাম বলি, রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস, রেট্রো ভাইরাস কাদেরকে বলা হয় জানো? রেট্রো মানে হচ্ছে যারা রিভার্স রিঅ্যাকশন করে, রিভার্স রিঅ্যাকশন করে। নরমালি তো আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, নরমালি তো আমরা জানি ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়। এই ভাইরাসগুলো আরএনএ ভাইরাস, এই ভাইরাসগুলো আরএনএ ভাইরাস, ওরা আরএনএ থেকে ডিএনএ বানায়। নরমালি ডিএনএ থেকে যদি আরএনএ সৃষ্টি হয় তখন এই প্রসেসকে আমরা বলি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। কিন্তু যদি আরএনএ থেকে এখন ডিএনএ হয়, তোমার কোষের ভিতরে ঢুকে সে আরএনএ থেকে ডিএনএ বানাইছে, তাহলে এটাকে তুমি কি বলবে? রিভার্স ট্রান্সক্রিপশন।
এই রিভার্স ট্রান্সক্রিপশন কি কোন কোন ভাইরাস করে? রেট্রো ভাইরাস গুলো করে। রিভার্স ভাইরাস এটা, এরকম একটা রেট্রো ভাইরাসের এক্সাম্পল হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এইচআইভি রিভার্স ট্রান্সক্রিপশন করে। তাহলে এইচআইভি রিভার্স ট্রান্সক্রিপশন করে, ওরা আরএনএ থেকে ডিএনএ বানায়, ডিএনএ থেকে আরএনএ। ওকে, আচ্ছা সবার শেষে আমরা কি করলাম? সবার শেষে নিউক্লিক অ্যাসিড অনুসারে বাকিগুলা পড়লাম, যেমন ডিএনএ ভাইরাস আর কি কি আছে, টিআইভি, ভ্যাকসিনিয়া ভেরিওলা, এডিনো হার্পিস ভাইরাস। আরএনএ ভাইরাস আর কমনলি এক সূত্র কি কি আছে, যেমন হচ্ছে তোমার এইচআইভি আছে, পোলিও আছে, ডেঙ্গু আছে, করোনা আছে, র্যাবিস আছে, টিএমবি আছে, সবগুলাই মোটামুটি আরএনএ ভাইরাস। ভাইরাসের দিয়ে কখনো কিন্তু ডিএনএ একসাথে থাকে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা তো আমরা ইনশাল্লাহ আজকে এখানে শেষ করি। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আবার দেখা করব। তোমাদের সকালবেলায় ক্লাস হওয়ার চান্স বেশি, যদি সকালবেলা দিতে পারে আমার জন্য বেটার। আর সকালবেলা ইনশাল্লাহ যদি পারি তাহলে 11টা থেকে শুরু করব, আর যদি না পারি তাহলে 11:30 অথবা দেখি না কখন আমি পারি, আমি আজকে রাতে পোস্ট করে জানাই দিব। ওকে ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।